অনেকেই দিচ্ছে রে ভাই। কালকে ওই তো একটা নাম্বার দিয়েছিলাম, আমি তার আমার অ্যাঙ্গেল থেকে আমার সোর্স থেকে খবর নিয়েছি। সেটাও করিয়েছে আমাদের এই বিরাট বড় ওসি, এর নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার। এ এখন থাকে মেদিনীপুরের মেছুয়াতে থাকে। সেখানে তিলের খাজা তৈরি করে আর লটারি বিক্রি করে। লটারির সে আবার হোলসেলার। আর একটা বউ নাই, গোটা তিনেক বউ আছে সেখানে। লালগোলায় বাড়ি, গোটা তিনেক মহিলাকে নিয়ে থাকে। সব খবর নিয়েছি আমি, আমার অ্যাঙ্গেল থেকে খবর নিয়েছি। তাহলে লালগোলা বাড়ি, লালগোলার ওসি, শক্তিপুরের ওসি, তিনি সকালবেলায় মাছ কেড়ে নিতে যাচ্ছেন আর তার 8:56 আমাকে ফোনে হুমকি দিচ্ছে, কিভাবে আমার মা তুলে গালিগালাজ দিচ্ছে। তাহলে এটা এসবগুলো কি ঠিক হচ্ছে? যখন হুমায়ুন কবির আবার কিছু বলছে, তখন বলছে হুমায়ুন কবির আইন ভাঙছে, হুমায়ুন কবির এই করছে ওই করছে। আমি তো আগেই বললাম, দিলীপ ঘোষ যখন বলছে মুসলমানরা হরিদাস পাল, তাহলে ভারতবর্ষে মুসলমানদের কোনো অধিকার আছে কিনা সংবিধানে, সেটা তো আমাদেরকে আবার ক্ষতি দেখতে হবে। তাহলে তিনার ব্যাপারে কোনো ব্যবস্থা নাই। একই ভাষা আমি বলেছিলাম নির্বাচনের প্রাক্কালে। অনেকেই ভাষা সংযত না করার জন্য সেই সময় ইলেকশন কমিশন কাউকে কাউকে সেন্সার করেছে, কাউকে কাউকে তার বক্তব্য এইভাবে না বলার জন্য। আমি একটা নিয়ম ভেঙে, আমাকে 20 এপ্রিল পারমিশন চেয়েছিলাম। 19 এপ্রিল রাত্রি 10:30টার সময় বিনা রিজিমে, কোনো কারণ ছাড়াই আমার পারমিশন ক্যান্সেল করে দিল। তখন আমি 20 তারিখে গিয়ে পারমিশন না নিয়েই আমি কিন্তু রোড শো করেছি। তার জন্য আমাকে একটা কেস দিয়েছে, সেই কেস আমাকে খেতে হয়েছে। কিন্তু একই রাজ্যে শপথ নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ, পঞ্চায়েত মন্ত্রী, তিনি যখন মুসলমানদেরকে হরিদাস পাল আখ্যা দিচ্ছে, সেটা কোনোদিন কমনিয়াল হচ্ছে না। সেটা সংবিধানে লেখা আছে যে যে কোনো সনাতনী হলে সে মুসলমানদেরকে বিরুদ্ধে যাই বলুক, সেটা কিন্তু 7 খুন মাফ। আর যখন এই ভাষায় আমি বিধানসভা ভোটের আগে একবার না, অন্তত পক্ষে অনেক কটা জায়গায় বক্তৃতাতে বলেছিলাম যে কোনো তৃণমূলের গুন্ডা যদি ভোট লুট করতে আসে, কারণ এখানে রটানো হয়েছিল বেলডাঙ্গা, নওদা, রেজিনগর, বিস্তীর্ণ মুর্শিদাবাদের এলাকায় তৃণমূলের যে রাজ চলছিল, সেই রাজে তারা বলেছিল যে আমরা ভোট দখল করব, বুথ দখল করব। তখন আমি বলেছিলাম যে কেউ বুথ দখল করতে আসলে তাকে সাটা ভাঙা মার দেবো। তখন কিন্তু এই লিডার অফ দ্য অপোজিশন কিন্তু একদিনও ইলেকশন কমিশনের কাছে কোনো কমপ্লেন করেনি যে হুমায়ুন কবির একটা এত বাজে ভাষায় মানুষকে আক্রমণ করছে, টিএমসি লোকদের আক্রমণ করছে। করেছে কি? আপনাদের কাছে কোনো খবর আছে? করেনি। তখন এদের খুব মিষ্টি লেগেছিল এই কথাটা। মিষ্টি লেগেছিল তার আরেকটা প্রমাণ, যে এডুকেশন মন্ত্রী সিউড়ি থেকে নির্বাচিত, তিনি কদিন আগে দেখেন এই ভাষাটা বলেছে, প্রয়োগ করেছে। করেছে কি করেনি? তাহলে তার বিরুদ্ধে কটা কেস হয়েছে, কটা থানায় অভিযোগ হয়েছে। দিলীপ বাবু যখন বলছে গোটা মুসলমান এখানে নামাজ পড়ার কে, এরা কোন হরিদাস পাল, তাদেরকে যেতে হবে ইসলামিক কান্ট্রিতে নামাজ পড়তে গেলে। তাহলে ইন্ডিয়া গেটে যান, যে নামগুলা পুছে দেন আগে, এত ক্ষমতাবান আপনারা, দেশের ক্ষমতায় আছেন। ইন্ডিয়া গেটটাতে নতুন করে একটা গেট বানান, আর সেই গেটে সব আপনাদের যত শ্রী শ্রী আছে তাদের নামগুলা লিখে দেন, যে আমরা এই দেশটাকে চালাবো, আমরা ছাড়া দেশে কেউ থাকতে পারবে না। সেটা সংবিধানটা আপনারা চেঞ্জ করে দেন, দিয়ে এখানে হিন্দুস্তান করে দেন, দিয়ে আমাদের যা বলবেন তাই শুনবো। আপনারা রাজা, আমরা প্রজা। কিন্তু এখানে গণতন্ত্রে তো রাজা প্রজার ব্যাপার নাই, সবার অধিকার সমান। তাহলে আমাদের ক্ষেত্রে বললেই সেটা খুব সেনসিটিভ হয়ে যাচ্ছে। আর যখন তারা বলছে, তাহলে সেই কথাটার কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না। এটাই আমাদেরকে বরদাস্ত করতে হচ্ছে।
গতকাল দুই বান্ধবীর সঙ্গে একটু গঙ্গার ধারে বেড়াতে গেছিলাম সন্ধ্যাবেলা। সেখানে গিয়েও কোনো ছাড় নেই। হঠাৎ দেখি টেলিভিশনের বেশ কয়েকজন রিপোর্টার তারা চলে এলেন এবং তাদের প্রশ্ন হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য, সেই মন্তব্যকে নিয়ে আমাদের রিয়াকশন তাদেরকে বলতে হবে। তা আমরা তিন বান্ধবী তো একদম রেড়ে করে উঠলাম যে কে রচনা ব্যানার্জি, ওকে নিয়ে কোনো কিছু আমরা বলতে চাই না, কিচ্ছু বলার নেই ইত্যাদি। তো তারাও তো সেই রিপোর্টাররাও নাছোড়বান্দা, না এগুলোই বলুন, যা আপনাদের মনে হচ্ছে তাই বলুন ইত্যাদি প্রভৃতি। তো আমরা তিন বান্ধবীর মধ্যে একজন, সে হঠাৎ বলল যে ঠিক আছে কি প্রশ্ন শুনি। তো সেই রিপোর্টার একটি বাচ্চা মেয়ে, তিনি প্রশ্ন করলেন যে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরবানায় থাকতে গেলে যোগ্যতা প্রয়োজন হয়। তা আমার বান্ধবী বলল যে হ্যাঁ, উনি হয়তো টাকা পয়সা দিয়ে মানুষের যোগ্যতা বিচার করেন, তো সেটা ওনার বক্তব্য, উনি বলেছেন, কি আর বলবো, এই নিয়ে কিছু বলার নেই। তারপরে ওই রিপোর্টারটি এবার প্রশ্ন করলেন যে উনি বলেছেন অমিতাভ বচ্চনের একমাত্র বাঙালি নায়িকা তিনি। তো আমার বান্ধবী তো একদম প্রচণ্ড রেগে উত্তেজিত হয়ে বলল যে মানে কি, জয়া ভাদুরী তিনি কে ছিলেন, শর্মিলা ঠাকুর কে ছিলেন, রাখি গুলজার কে ছিলেন, মৌসুমী চট্টোপাধ্যায় কে ছিলেন, এরকমভাবে একে একে সব নাম বলতে থাকলেন। একেবারে হাল আমলের রানী মুখার্জি, বিপাশা বসু, কারোর নামই বাদ গেল না, কারণ এরা সবাই বাঙালি আর সবাই তো অমিতাভ বচ্চনের সাথে একাধিক সিনেমাতে অভিনয় করেছেন। তো তারপরে আরও নানা রকম প্রশ্ন ওই রিপোর্টারটি করতে লাগলো, আর আমার বান্ধবী ততই বিরক্ত হতে লাগলো। এবং হঠাৎ করেই সে বলে ফেললো যে এই সমস্ত অর্বাচীনদের সম্পর্কে ওরা কি বলছে না বলছে এই নিয়ে কেন খবর করছেন, এই নিয়ে আর খবর টবর করবেন না, এই ফালতু এটা করছেন। ও হয়তো ইচ্ছাকৃতভাবেই জেনে বুঝে এসব বলছে যাতে প্রচুর ভিউ হয়, লাইক হয়, এখন এই সমস্ত কায়দা হয়েছে, ছেড়ে দিন না। কে রচনা ব্যানার্জি, তাকে নিয়ে কেন এত প্রশ্ন করছেন। আমার বান্ধবী তো এই সমস্ত উত্তেজিত হয়ে বলার পরে সেই রিপোর্টার তো চলে গেলেন। তিনি পাশেই বসা আরও অনেকেই বসেছিল গঙ্গার ধারে, সেখানে গিয়ে অন্যদের বাইট নেওয়া শুরু করলেন। কিন্তু আমি ওখানে বসে বসে শুধু একটা কথাই ভাবছিলাম, জানেন, এই রচনা বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষগুলো, যাদের রাজনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, এদের মতো মানুষদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ক্যান্ডিডেট করেছিলেন? এদেরকে টিকিট দেওয়ার কী প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়? এটা ভীষণ জানতে ইচ্ছা করে। ওনার মতো একজন এত পুরনো পোড় খাওয়া একজন রাজনীতিবিদ, তিনি কি করে এই ধরনের মানুষগুলো, যাদের কোনো কিছু সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, না হলে মনে করে যে আরবানায় থাকতে পারাটা একটা বিরাট ব্যাপার, বিরাট যোগ্যতার ব্যাপার, যারা ফুটপাতে থাকে তারা হচ্ছে মানুষ বলেই পরিগণিত হয় না, এই ধরনের মানসিকতার লোকগুলোকে কেন কেন তিনি টিকিট দিয়েছিলেন? এরপরে না, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেখানে দেখা হবে এই প্রশ্নটা তাকে করব, এটা করতেই হবে, জানতেই হবে যে এই অর্বাচীনগুলোকে কেন তিনি টিকিট দিয়েছিলেন।